আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, নলেজ ইজ পাওয়ার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা আমাদের কেন জানা প্রয়োজন? আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় হিসাব নিকাশ লেনদেন আমরা গণিত শাস্ত্রের মাধ্যমে সম্পাদন করে থাকি। এছাড়াও আমরা বর্তমান সময়ে যে কোনো চাকরির পরীক্ষায় গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে কোশ্চেন লক্ষ্য করে থাকি। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার আলোচনা শুরুতে আমরা জানব গণিত শাস্ত্র। গণিত শাস্ত্রের ইংরেজি প্রতিশব্দ ম্যাথমেটিক্স। এটি গ্রিক শব্দ ম্যাথমা থেকে এসেছে, যার অর্থ জ্ঞান বা শিক্ষা করা। গণিত কথাটি এসে গণনা করা থেকে, অর্থাৎ যেই বিশেষ জ্ঞান দ্বারা গণনা করা হয়ে থাকে তাকে গণিত বলে। আর্যদের প্রাচীন শাস্ত্রগ্রন্থ বেদের বিভিন্ন জায়গায় গণিত কথাটির উল্লেখ পাওয়া যায়। 17 শতক পর্যন্ত কেবল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতিকে গণিত শাস্ত্র হিসেবে গণ্য করা হতো, কিন্তু 18 শতকে এসে স্যার আইজ্যাক নিউটন ও লিওনার্দো অয়েলারের উদ্ভাবিত ক্যালকুলাস এবং গাণিতিক বিভিন্ন বিশ্লেষণ পদ্ধতিগুলো গণিতকে একটি একক ও সক্রিয় শাস্ত্রে পরিণত করে। গণিতের মৌলিক ধারণা। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়েছে: ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল বা অষ্টমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদ পিথাগোরাস, ব্রহ্মগুপ্ত, আর্কিমিডিস, ইউক্লিড, আর্যভট্ট, আল-খোয়ারেজমি, জন নেপিয়ার, গ্যালিলিও গ্যালিলি, রানে দেকার্ত, স্যার আইজ্যাক নিউটন, লিওনার্দো অয়েলার, জোহান কার্ল প্যাট্রিস, গাউস, আলবার্ট আইনস্টাইন, কার্ল পিয়ারসন, গেওর্গ কান্টক, হিপ্পারসাচ, কেইলে। গণিতের বিভিন্ন শাখার জনক: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস, ম্যাট্রিক্স, সংখ্যাতত্ত্ব, সেট তত্ত্ব, লগারিদম, অলগারিদম, গতিবিদ্যা, স্মৃতিবিদ্যা। রোমান গণনা পদ্ধতি। রোমান গণনা পদ্ধতিতে 1, 2, 3, 5, 10, 50, 100, 500, 1000 যে প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস ইন্টু ডিভিশন। পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ। অঙ্ক। অঙ্ক হচ্ছে প্রধানত দু প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক, অন্যটি হচ্ছে সংখ্যার অভাবকাপক অঙ্ক। সংখ্যা: সক্রিয় মান, স্থানীয় মান, দেশীয় রীতিতে গড়গুলার মান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। স্বাভাবিক সংখ্যা: পূর্ণ সংখ্যা বা ইন্টেজার। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা, যেমন ধরুন 1 বা 5 বা 7, কত 1 থেকে 100 পর্যন্ত কতটি আছে সেটা অনেক সময় আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে এ সম্পর্কে জানতে চাওয়া হয়। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, বিভাজ্যতা। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 8 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, 11 দ্বারা বিভাজ্য সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 25 দ্বারা বিভাজ্য সংখ্যা। চিহ্নিত করার যে নিয়মগুলো ইনশাল্লাহ আমরা এইখান থেকে জানতে পারবো। যুগ্ম বা জোড় সংখ্যা, অযুগ্ম বা বিজোড় সংখ্যা, গুণনীয়ক বা উৎপাদক, গুণিতক, সাধারণ গুণনীয়ক। মৌলিক সংখ্যা: যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই ওইগুলোকে আমরা সাধারণত মৌলিক সংখ্যা হিসাবে জানি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। এগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। সাধারণত মৌলিক সংখ্যা থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, যেমন এরকম যে দেখা গেছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এছাড়াও আমাদের এরকম কোশ্চেন আসে 1 থেকে 30-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, কিংবা 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম, বা দেখা গেছে 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্র তাদের যোগফলের পার্থক্য। এরকম অনেক কোশ্চেন আসে। ইনশাল্লাহ যখন আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন আমরা এটা নিশ্চিত হব ইনশাল্লাহ। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। সাধারণত মূলদ সংখ্যা বলতে আমরা বোঝাই যে সকল সংখ্যাকে
a/b আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায়, ওইগুলোকে আমরা মূলক সংখ্যা হিসাবে জানি। অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে a/b আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, ওইগুলো হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। আমাদের পরীক্ষার মধ্যে সাধারণত অমূলদ সংখ্যা থেকে কোশ্চেন করা হয়, বিশেষ করে আমাদের যখন আমরা জানি যে যদি কোনো মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা। এছাড়া পাই এর মানগুলো অমূলদ সংখ্যা হয়। এছাড়াও যখন আমরা দশমিকের পর কোনো সংখ্যা আসবে এবং এটা অনির্ণীয় থাকবে, অর্থাৎ সামঞ্জস্য থাকবে না এবং এটা নির্ণয় করা যাবে না, ওইগুলোকে আমরা অমূলদ সংখ্যা হিসাবে জানি। সংখ্যা সম্পর্কিত সমস্যা। সংখ্যা সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট টেকনিক সহকারে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমরা যখন জানবো তখন আমরা খুব সহজে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। বিশেষ করে যখন আমরা কোনো কোশ্চেনের মধ্যে আমাদের দেওয়া থাকবে ধারাবাহিক জোড় সংখ্যার যোগফলের সূত্র যখন আমাদের দেওয়া থাকবে, বা ধারাবাহিক বিজোড় সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র, বা দুটি সংখ্যার সমষ্টি এবং বর্গের অন্তর দেওয়া থাকলে, একটি সংখ্যা থেকে একটি সংখ্যা কত গুণ বা কত ছোট, এগুলো আমরা সমাধান করার জন্য সর্বোচ্চ আমাদের 2 থেকে 5 সেকেন্ড অথবা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে আমরা এগুলো শর্ট টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা শর্ট টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ হিসেবে আমরা জেনে থাকি। ভগ্নাংশের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় আমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, তবে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে এখান থেকে আমাদের বারবার কোশ্চেন করা হয়। ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম তা নির্ণয় করার জন্য আমরা 3টি পদ্ধতি অবলম্বন করতে পারি। এক, যে আমরা ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করে আমরা বের করতে পারি। ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা রূপান্তর করতে পারি। এছাড়াও প্রথম ভগ্নাংশটির লবের এবং দ্বিতীয় ভগ্নাংশটির হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশটির হর এবং দ্বিতীয় ভগ্নাংশটির লবের গুণফল থেকে যদি বড় হয় তাহলে আমরা বুঝবো যে প্রথম ভগ্নাংশটি বড় ছিল। সরলীকরণ। সরলীকরণের ক্ষেত্রে সাধারণত প্রথমে আমরা ব্র্যাকেটের ভাগ, গুণ, যোগ, বিয়োগ এভাবে পর্যায়ক্রমে করতে হবে। অর্থাৎ সরলীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ভাগের কাজ করতে হবে, এরপরে আমাদের গুণের কাজ করতে হবে, এরপরে যোগ বিয়োগের কাজ আমরা সুবিধা মতো যোগও আগে করতে পারি, বিয়োগও আগে করতে পারি। এভাবে আমরা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। বর্গ ও বর্গমূল নির্ণয়। সাধারণত কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেই ফলাফল পাই তাকে আমরা বর্গ বলি, আর যেই সংখ্যাকে আমরা গুণ করি ওই সংখ্যাটিকে আমরা বর্গমূল বলে থাকি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু। যদি কোনো সংখ্যার গুণফল দেওয়া থাকে এবং লসাগু দেওয়া থাকে তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা শর্ট টেকনিক ব্যবহার করতে পারি। যদি কোনো সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া থাকে বা একটি সংখ্যা দেওয়া থাকে তখন আমরা দ্বিতীয় সংখ্যাটিও শর্ট টেকনিকের মাধ্যমে বাহির করতে পারি। আর যদি আমরা কোনো ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে সেক্ষেত্রেও আমরা গসাগু বাহির করার জন্য আমরা খুব ইজিলি, খুব শর্ট টেকনিকের মাধ্যমে এগুলো সমাধান করতে পারি। চাকরির পরীক্ষামূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই শর্ট টেকনিকগুলো আমাদের যথেষ্ট কাজে আসবে ইনশাল্লাহ। বাকি আমরা যখন সবার জন্য ছোটবেলায় পড়বো কিংবা দেখা গেছে যে আমরা বিস্তারিতভাবে পড়বো তখন আমরা এটার বিস্তারিতভাবে শিখবো। অবশ্যই শর্ট টেকনিক কখনো কাজে আসে না যদি আমরা বিস্তারিত না জানি। অবশ্যই বিস্তারিত জানবো, সাথে সাথে শর্ট টেকনিকগুলোও জানবো, যাতে আমরা যে কোনো সময় হুটহাট করে যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান করতে পারি। এবার আসুন ঐকিক নিয়ম সম্পর্কে আমরা জানবো। যেমন কোনো একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ বের করে নির্দিষ্ট সংখ্যক ওই জাতীয় জিনিসের দাম, ওজন বের করার প্রক্রিয়াকে আমরা ঐকিক নিয়ম হিসাবে জানি। সমস্যার সমাধানের ক্ষেত্রে যে জিনিসে দেওয়া আছে তা বাম পাশে এবং যা চাওয়া হয়েছে তা ডান পাশে লিখতে হয় এবং সমস্যা এবং যোগ, গুণ এবং ভাগের কাজ আমরা সর্বশেষ করাই সুবিধাজনক। সময় ও কাজ। সময় ও কাজের মধ্যে 3টি বিষয়ে জড়িত থাকে সাধারণত: সময়ের পরিমাণ, কাজের পরিমাণ,
কাজ সম্পাদনকারীর সংবাদ, সময় ও কাজ বিষয়ক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট টেকনিকও ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা আমাদের সম্পূর্ণ কোশ্চেনটিও সমাধান করতে পারি। তবে শর্টকাট টেকনিক যারা শিখতে আগ্রহী তাদের জন্য এখানে বিশেষ করে কয়েকটি শর্টকাট টেকনিক আমরা উল্লেখ করব। যেমন x1 জন লোক যে কাজটি d1 সময়ে করতে পারে, x2 জন লোক সেই কাজটি d2 সময়ে করতে পারে। x1 জন স্ত্রী লোক এবং y1 জন স্ত্রী লোক একটি কাজ যখন t1 সময়ে করতে পারে, x2 জন পুরুষ এবং y1 জন স্ত্রী লোক একত্রে কাজটি করতে কত সময় লাগবে। ক ও খ একটি কাজ যথাসময়ে x ও y সময়ে করতে পারে, ক ও খ একত্রে কাজটি করতে কত সময় লাগবে। ক খ ও গ একটি কাজ যথাসময়ে x y এবং z সময়ে করতে পারে, ক খ গ একত্রে কাজটি করতে কত সময় লাগবে। ক এবং খ একটি কাজ একত্রে এক সময় করতে পারে, ক একাকী কাজটি যদি ওয়াই সময়ে করতে পারে, খ একাকী কাজটি করতে কত সময় লাগবে। এই সকল যে সমস্যাগুলো আমরা ইজিলি খুব শর্ট টেকনিকের মাধ্যমে 2-3 সেকেন্ডের মধ্যে আমরা সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমরা যখন সময় ও কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন আমরা এ নিয়ে বিস্তারিত খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। নল ও চৌবাচ্চার ক্ষেত্রে ঠিক একই নিয়ম আমরা ফলো করব। যখন আমরা শর্ট টেকনিক ব্যবহার করব তখন আমরা সাধারণত একটি নল দ্বারা যদি চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং অন্য নল দ্বারা যদি চৌবাচ্চাটি খালি হয়, এর ক্ষেত্রে আমরা একটি টেকনিক ব্যবহার করব। কিংবা এক বা একাধিক 2টি 3টে 4টি নল দ্বারা যদি কোনো চৌবাচ্চা ভরাট হয় কিংবা কোনো নল চৌবাচ্চা যদি খালি হয়, তবে এখানে অবশ্যই আমরা লক্ষ্য করব যখন আমরা দেখব যে দেখা গেছে যে আমাদের কোনো নল দিয়ে চৌবাচ্চাটি খালি হচ্ছে, তখন অবশ্যই ওর মানটা আমরা ঋণাত্মক ধরতে হবে। নৌকা ও স্রোতের ক্ষেত্রে সমস্যার সমাধান ক্ষেত্রে আমরা যখন আমাদের কোথাও নদী কিংবা অন্য কোথাও আমরা খেয়াল করবো, যখন আমরা দেখব যে নৌকার একটা চোঁত থাকে, স্রোতের একটা স্রোত থাকে, এছাড়াও স্রোতের অনুকূলে যখন নৌকাটা যায় তখন নৌকার স্রোতে এবং নৌকার মিলিয়ে একটা স্রোত হয়, সেটাকে আমরা স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ বলি। এছাড়াও যখন আমরা স্রোতের বিপরীতে যাই তখন দেখা গেছে যে আমরা নৌকার এবং স্রোতের যে ব্যাগ সেটা আমরা লক্ষ্য করে থাকি। ইজিলি আমরা সবগুলোকে আমরা একেবারে গাণিতিকভাবে সমাধান, একেবারে বিস্তারিত সমস্যা মনে না করে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে যখন অ্যাড করে কোনো সমস্যার সমাধান করব, ইজিলি দেখবেন আমরা নিজেরাই অনেক সমস্যার সমাধান জানি, কিন্তু সেটা আমরা নিজেরাও জানি না যে আমরা যে জানি। যখন আমরা প্র্যাকটিক্যালে করব তখন অটোমেটিক আমরা নিজেরাই সেটা বুঝতে পারবো। ট্রেনের গতিবেগ নির্ণয়, আপেক্ষিক বেগ। ট্রেনের গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে যখন কোনো একটি প্ল্যাটফর্মে একটি খুঁটি অথবা স্থির দাঁড়ানো লোককে অতিক্রম করে, তখন এর গতিবেগ নির্ণয় করার জন্য শুধুমাত্র খুব ইজিলি সূত্র ব্যবহার করে আমরা সেটি করতে পারি। অথবা কোনো একটি নির্দিষ্ট দৈর্ঘ্য সম্পূর্ণ, যেমন একটা নির্দিষ্ট ট্রেন অথবা একটা প্ল্যাটফর্ম অথবা দেখা গেছে একটা সুড়ঙ্গ যখন আমরা অতিক্রম করব, তখন সেটি সমাধান করার ক্ষেত্রে ওই সুড়ঙ্গটির মান যদি হয় x, ট্রেনের দৈর্ঘ্য যদি হয় y, এবং তাহলে আমরা এগুলো যোগ করে খুব ইজিলি আমরা সমস্যার সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, এগুলো আপনারা খুব সহজে শিখতে পারবেন। গড়, সাধারণত একই জাতীয় অনেকগুলো জিনিসের সমষ্টিকে যখন আমরা ওই জিনিসগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করব তখন আমরা একটা গড় পাবো। খুব ইজিলি আমরা সেটা বাইর করতে পারবো। অনুপাত এবং সমানুপাত, সাধারণত একটা জিনিস অন্য একটা জিনিসের তুলনায় কত গুণ বা কত অংশ তা আমরা জানার জন্য অনুপাত ব্যবহার করে থাকে। অনুপাতের বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, দ্বিগুণ অনুপাত, দ্বিভাজিত অনুপাত, ধারাবাহিক অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত। এছাড়া যখন আমরা সরল অনুপাত করব তখন আমরা অনুপাতগুলোর মধ্যে দেখবো যে আমরা লঘু অনুপাত, গুরু অনুপাত, এক অনুপাত, এই সকল নানাবিধ বিষয় আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। মিশ্রণ, সাধারণত একটি জিনিসের সাথে অন্য একটি জিনিসকে আমরা মিশানোর প্রক্রিয়ায় হচ্ছে মিশ্রণ। আমরা ইচ্ছা মতো আমাদের যে কোনো অনুপাতে আমরা যে কোনো জিনিস মিশাতে পারি।
যদি সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, যদি দেখা গেছে আমরা মনে করি এম পরিমাণ মিশ্রণে এন ও পি পদার্থের পরিমাণ এন অনুপাত পি, তাতে কি পরিমাণ পি পদার্থ যোগ করলে অনুপাতটি পি অনুপাত এন হবে। এর কিছু কিছু অনেকগুলো শর্ট টেকনিক আছে, আমরা এগুলা নিয়ে বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। অংশীদারি কারবার, সাধারণত দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো একটি ব্যবসায়ের অংশীদার হয় তখন সেটাকে অংশীদারি কারবার হিসেবে আমরা জানি। ও সাধারণত অংশীদারগণ নিজেদের লাভ ক্ষতি মূলধন হিসাবেও ভাগ করতে পারবে বা অথবা তাদের চুক্তি অনুযায়ী তারা যে কোনো উপায়ে ভাগ করতে পারবে। তবে যদি মূলধন বন্টন সম্পর্কে বা মুনাফা বন্টন সম্পর্কে কোনো কিছু না থাকে তাহলে সাধারণত আমরা মূলধন অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে থাকি। অংশীদারি কারবারের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে সচরাচর এগুলো আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো ইনশাল্লাহ। শতকরা, শতকরা শব্দের অর্থ প্রতিশতে। শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। ভগ্নাংশের মান যেমন 100 থেকে বেশি হতে পারে, শতকরার মানও তেমন 100% থেকে বেশি হতে পারে। সাধারণত 100% বলতে আমরা বুঝি সম্পূর্ণটি, 200% বলতে আমরা বুঝি সম্পূর্ণটির দ্বিগুণ এবং 300% বলতে বুঝি আমরা তারও সম্পূর্ণটির 3 গুণ। এইভাবে পর্যায়ক্রমে ভগ্নাংশের মতোই শতকরাকে আমরা লঘিষ্ঠ আকারে অনেক সময় পরিণত করতে পারি। শতকরার ক্ষেত্রে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই সে সকল সমস্যা থেকে আমরা খুব ইজিলি শর্ট টেকনিক ব্যবহার করেও যেমন সমস্যার সমাধান করতে পারি। শর্ট টেকনিক ব্যবহারের ক্ষেত্রে এক্ষেত্রে সাধারণত আমরা পরীক্ষায় আমাদের যেগুলো কমন কিছু কোশ্চেন আছে, যেমন কোনো একটি পণ্যের মূল্য X% বৃদ্ধি পেলে এর ব্যবহার কত পার্সেন্ট হ্রাস করলে খরচের কোনো তারতম্য হবে না, কিংবা কোনো একটি পণ্যের পরিমাণ কোনো একটি পণ্যের মূল্য R% বৃদ্ধি পেলে এর ব্যবহার কত পার্সেন্ট বৃদ্ধি করলে খরচের কোনো তারতম্য হবে না। এছাড়া কয়ের আয় আছে X% বেশি, ক্ষয়ের আয় আছে শতকরা কত বেশি, ক্ষয়ের আয় আছে X% বেশি, ক্ষয়ের আয় আছে শতকরা কত বেশি। এছাড়াও ধরো কোনো একটা জিনিসের মূল্য প্রথমে B1% বৃদ্ধি পেল বা হ্রাস পেল, তারপরে আবারও B1% বৃদ্ধি পেল বা হ্রাস পেল, সর্বশেষ অবস্থা প্রাথমিক অবস্থা থেকে কত গুণ বা কত অংশ। এমন সব সমস্যা আমরা খুব ইজিলি 0 থেকে 1 মিনিটের মধ্যে অথবা 2, 3, 5 সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। বিশেষ করে এগুলো আমাদের প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হিসাবে কাজ করবে। লাভ ক্ষতি, লাভ ক্ষতির ক্ষেত্রে সাধারণত ক্রয় মূল্য, বিক্রি মূল্য, লাভ বা মুনাফা, ক্ষতি বা লোকসান, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ধারণা রাখি। সমস্যার সমাধানের ক্ষেত্রে যেমন আমরা শর্ট টেকনিক ব্যবহার করব, সাথে সাথেও আমরা বিস্তারিতভাবে পড়ব। শর্ট টেকনিকের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করব সেটা হচ্ছে, যদি কোনো পণ্যের বিক্রয় মূল্য দেওয়া থাকে এবং মুনাফা দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে ক্রয় মূল্য বাহির করতে পারি। এছাড়া কোনো পণ্যের মূল্য যদি ক্রয় মূল্য দেওয়া থাকে এবং লাভ দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে শর্ট টেকনিকের মাধ্যমে বিক্রয় মূল্য বাহির করতে পারে। কোনো একটি পণ্যের মূল্য নির্দিষ্ট পরিমাণ টাকা বিক্রি করাতে X% ক্ষতি হলো, কিন্তু বিক্রি মূল্য MSP মোট সেলিং প্রাইস যদি বৃদ্ধি করি তাহলে ও কি পরিমাণ লাভ হতো, এগুলো আমরা খুব সহজে বাহির করতে পারি। পাশাপাশি দেখা গেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকায় 10টি পণ্য ক্রয় করে ওই নির্দিষ্ট পরিমাণ টাকায় 8টি পণ্য যদি বিক্রি করে আমাদের শতকরা কত পার্সেন্ট লাভ হয়, কিংবা 8টি কিংবা 10টি পণ্য আমরা নির্দিষ্ট পরিমাণ টাকায় ক্রয় করে 4টি বা 8টি পণ্য আমরা ওই নির্দিষ্ট পরিমাণ টাকা বিক্রি করলে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এমন সব নানাবিধ সমস্যা আমরা খুব ইজিলি সমাধান করতে পারি শর্ট টেকনিকের মাধ্যমে। সুদ কষা, সাধারণত সুদ কষার ক্ষেত্রে সাধারণত আমরা মূলটা টাকা পাশাপাশি সুদ আসল, সুদের হার, সুদের বয়স, সুদের সময়, এগুলা নিয়ে আমরা কম বেশি সবাই জানি। সুদের ক্ষেত্রে সাধারণত দুটি প্রকার সুদ আছে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা মূল টাকার পরিমাণ, সুদের হার, সুদের সময়, এই সুদের পার্সেন্ট, এগুলো আমরা মোটামুটি জানলে খুব সহজে আমরা সুদের সমস্যাগুলো সমাধান করতে পারি। বয়স,
বয়সের ক্ষেত্রে সাধারণত পিতা ও পুত্রের বয়স, বন্ধু বান্ধবদের বয়স, আত্মীয় স্বজনের বয়স কিংবা অনেক বয়স সম্পর্কে আমরা ছোটবেলা থেকে আমরা নানান সমস্যার সম্মুখীন হই। এই বয়স কিন্তু একটি নির্দিষ্ট অধ্যায় থেকে কোশ্চেন করা হয় না। বয়স সমস্যার সমাধানের ক্ষেত্রে সাধারণত গড় সম্পর্ক সমস্যার সমাধান করতে, অনুপাত সম্পর্কিত সমস্যার সমাধান করতে হয়। দ্বিগুণ বা দ্বিভাজিত, অনেক সময় বয়সের সমষ্টি থাকে, অনেক সময় বয়সের অন্তর থাকে, অনেক সময় বয়সের গুণ থাকে। এক এক পর্যায়ে যখন আমরা প্রশ্ন দেখব তখন আমরা খুব ইজিলি, খুব শর্ট টেকনিকের মাধ্যমেও পাশাপাশি আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। সময় দূরত্ব এবং গতি। সময় দূরত্ব এবং গতির ক্ষেত্রে আমরা সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ এবং গতি সম্পর্কে জানলে আমরা খুব সহজে দুই একটা সূত্রের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। সম্ভাব্যতা বিন্যাস সমাবেশ। সম্ভাব্যতা বলতে সাধারণত আমরা বুঝি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনাকে সম্ভাব্যতা বলে। যদি ওই ঘটনা ঘটা নিশ্চিত হয় তাহলে এর পসিবিলিটি 1 হয়, যদি ওই ঘটনা ঘটার অসম্ভব হয় তাহলে ওর পসিবিলিটি হয়। যদি কোনো ঘটনা ঘটা যদি নিশ্চিত নয় কিন্তু অসম্ভব নয় তাহলে ওই ঘটনার পসিবিলিটি 0 থেকে 1-এর মধ্যে হয়। আমরা খুব ইজিলি এই সম্ভাব্যতার সমস্যার সমাধান করতে পারি ইনশাআল্লাহ। বিন্যাস বলতে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়টি একত্রে নিয়ে যতভাবে বাছাই করা যায়, অর্থাৎ ওইগুলোকে আমরা বিন্যাস বলি। সমাবেশ কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়টি একসাথে নিয়ে যখন আমরা কোনো ক্রম বিবেচনা না করে কোনো দল গঠন করি কিংবা দেখা গেছে যে কোনো সংগঠন গঠন করি, ওইগুলোকে আমরা সাধারণত সমাবেশ বলে থাকি। এছাড়াও সমাবেশ সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। পরিসংখ্যান সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি থাকি। তাহলে যখন কোনো সংখ্যাকে আমরা কাজে লাগিয়ে ওই সংখ্যার মাধ্যমে আমরা কোনো জিনিস বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি, সাধারণত সেটাকে আমরা শর্টকাটভাবে পরিসংখ্যান হিসেবে গণ্য করে থাকি। পরিসংখ্যানের ক্ষেত্রে উপাত্ত, ডাটা কেন্দ্রকতা, মধ্যক, পছরুক এই জিনিসগুলো আমরা লক্ষ্য করে থাকি। ধারা বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে কোনো একটি প্রবাহ, যেরকম আমরা নর্মালি দেখা গেছে যে ধারাকে দুভাগে ভাগ করা করে থাকে। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে সকল বিষয় লক্ষ্য করে দেখা গেছে যে ওই বিষয়গুলোর মধ্যে হচ্ছে ধারাবাহিক সংখ্যার যোগফলের সূত্র, ধারাবাহিক সংখ্যার গুণফলের সূত্র, দুটি সংখ্যার পুরো একটি সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার সমষ্টির সমান বা দ্বারার জোড় স্থানের সংখ্যাগুলোকে আলাদাভাবে বিবেচনা করা হয়, বিজোড় স্থানের সংখ্যাগুলো আলাদাভাবে বিবেচনা করা হয়। এভাবে ধারার সমস্যার সমাধান আমরা করে থাকি। বর্তমান সময়ে যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা থেকে শুরু করে এই ধারা থেকে আমাদের খুব ইজিলি অনেক সমস্যার আসে পরীক্ষা। ইনশাল্লাহ আমরা ধারা থেকে বিস্তারিত এই সমস্যাগুলো সমাধান করব। পরিমাপ ও একক। সাধারণত পরিমাপের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এসআই পদ্ধতি। এছাড়াও দৈর্ঘ্য সম্পর্কিত, ক্ষেত্র সম্পর্কিত, আয়তন সম্পর্কিত, বর সম্পর্কিত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এগুলো আমরা সকলে কম বেশি জানি। দশের সূচকের মান, সাধারণত দশের সূচকের মানগুলো আমরা এভাবে দেখাচ্ছে ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ফ্যামটো, অটো। এছাড়া কিলো, গিগা, টেরা, ফ্যাটা বিভিন্ন নামে আমরা এদেরকে সম্বোধন করে থাকি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতির ক্ষেত্রে আমরা সাধারণত 100,000, মিলিয়ন, বিলিয়ন, 100,000, লাখ, মিলিয়ন, বিলিয়ন এমনভাবে আমরা গণনা প্রক্রিয়া সম্পাদন করে থাকি। জ্যামিতি। বিন্দু, রেখা। সাধারণত বিন্দু চলার পথকে আমরা রেখা বলি। রেখা বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন সরল রেখা, বক্ররেখা।
এছাড়া রেখা রেখা অংশ রশ্মিও আমরা উল্লেখ করে থাকি। সাধারণত যে সকল বিন্দু যে সকল বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। দুটি বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই সীমিত, এরকম কিছু নিয়ম আমরা ইনশাল্লাহ জানবো। সমান্তরাল রেখা বলতে পাশাপাশি দুটি রেখা যখন সমানভাবে প্রবাহিত হয় কিন্তু একটির সাথে আরেকটি কখনো সংযোগ স্থাপিত হয় না, সেটাকে আমরা সমান্তরাল রেখা হিসাবে জেনে থাকি। কোণ বিভিন্ন প্রকার হয়ে থাকে: সন্নিহিত কোণ, বিপরীত কোণ, সরল কোণ, সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, পুরু কোণ, সম্পূরক কোণ, প্রবৃত্ত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, ত্রিভুজ। সাধারণত তিনটি রেখা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে আমরা ত্রিভুজ হিসাবে জেনে থাকি। ত্রিভুজের সাধারণত যে কোনো দুটি বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয় এবং যে কোনো দুটি বাহুর অন্তর তাদের তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হয়। সমান সমান বাহুগুলোর কোণগুলো সমান হয়ে থাকে। এছাড়া বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয়ে থাকে, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর হয়ে থাকে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সাধারণত দুই সমকোণ হয়ে থাকে। কোনো ত্রিভুজের একটি কোণ বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপাদন হয় তা কেন্দ্রস্থ অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়ে থাকে। ত্রিভুজের কেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু এছাড়াও সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আমরা লক্ষ্য করে থাকি। এছাড়াও পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে সাধারণত আমরা ও ত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটি আমরা সচরাচর লক্ষ্য করে থাকি এবং এখান থেকে আমাদের যথেষ্ট পরীক্ষা কোশ্চেন আসে। ত্রিভুজ বিষয়ক পরিমিতি চতুর্ভুজ সাধারণত চারটি রেখা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে আমরা চতুর্ভুজ বলি। চতুর্ভুজ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম। এগুলা নির্ণয়ের ক্ষেত্রে আমরা খুব সহজে খুব ইজিলি আমরা এগুলোর সমস্যার সমাধান করতে পারি। ত্রিভুজ বিষয়ক পরিমিতি থাকে, ইনশাল্লাহ ত্রিভুজ বিষয়ক পরিমিতিও আমরা একটু বুঝায় যখন আমরা করব তখন এগুলো আমাদের খুব ইজিলি আমরা বুঝতে পারবো। এগুলো আমাদের বাস্তবতার সাথে অনেক বেশি মিল থাকে। বৃত্ত যা ব্যাসার্ধ, পরিধি, চাপ পায়। বৃত্ত অঙ্কন বিষয়ে কোনো সিদ্ধান্ত, যা বিষয়ে কোনো সিদ্ধান্ত, চাপ বিষয়ে কোনো সিদ্ধান্ত, ছেদক, স্পর্শক বিষয়ে কোনো সিদ্ধান্ত। ঘনবস্তু, আয়তিক ঘনবস্তু, ঘনকোণক, সিলিন্ডার বা বেলুন, ত্রিকোণ, ঘড়ি সাধারণত দুটি কাঠার মধ্যে কোণ আমাদের নির্ণয় করতে বলা হয়ে থাকে। ঘড়ির যে কোনো একটি বিন্দু থেকে ঘড়ির পুরোপুরি একটি বিন্দুর মান 6 হয়ে থাকে। এভাবে আমরা খুব সহজে ঘড়ির সমস্যাগুলো সমাধান করতে পারি। ত্রিকোণমিতি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত এগুলোর মধ্যে হচ্ছে সাইন, কস, টেন, কট, স্যাক, কসেক। এগুলো সূত্র আমরা খুব ইজিলি আমরা শিখতে পারি, কারণ হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতগুলোর সম্পর্ক। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান সাধারণত 0 ডিগ্রি মানের ক্ষেত্রে সাইন, কস, টেন, কস, স্যাক, কসেকের ক্ষেত্রে আমরা 1, 0, 1 অসংজ্ঞায়িত আমরা লক্ষ্য করে। এছাড়াও যখন আমরা যে কোনো কোণের 30 ডিগ্রি মান বাহির করবো তা সেক্ষেত্রে হচ্ছে সায়েন্সের কস, টেন, কস, স্যাক, কসেকগুলো আমরা বিস্তারিত সিরিয়াল বাই সিরিয়াল আমরা এখন বলবো। তবে যখন আমরা ত্রিকোণমিতির, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমরা সাইন 30 ডিগ্রি কিংবা সাইন 60 ডিগ্রি কিংবা কস 90 ডিগ্রি মান আমরা আলাদাভাবে খুব ইজিলি আমরা শিখব। এক্ষেত্রে কস 30 ডিগ্রি, তারপরে স্যাক, কোসেক মানগুলো আমরা ইনশাল্লাহ সবগুলো আমরা বিস্তারিতভাবে শিখব। খুব ইজিলি আমরা সেটা শিখতে পারবো। এছাড়া বৃহত্তর ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান, বৃহত্তর ত্রিকোণমিতির অনুপাতগুলোর সূত্র এবং বৃহত্তর ত্রিকোণমিতির অনুপাতগুলো সমস্যার সমাধানের নিয়ম নিয়েও আমরা সেখানে আরও একটু ডিটেলস আলোচনা করব। রাশিমালা,
রাশিমালা বলতে সাধারণত আমরা বীজগণিতীয় সংখ্যা এবং আমরা যে প্লাস মাইনাস গুণ ভাগ যে চিহ্নগুলো থেকে এই চিহ্নগুলোর একটা সংখ্যাত্মক যে মিলন ওইটাকে আমরা সাধারণত রাশিমালা বলে থাকি। সাধারণত রাশিমালার বিভিন্ন পদ থাকে, যেমন একপদী রাশি, দ্বিপদী রাশি, তিনপদী রাশি, বহুপদী রাশি। সাধারণত এই রাশিগুলো আমরা চিনতে পারি যখন কোনো একটা প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যখন একটা রাশি আরেকটা রাশির সাথে যোগ করা হয় তখন আমরা ওই একটা রাশির বুঝতে পারি যে ওটা একটা রাশি, এবং যে রাশিতে দুইটা প্লাস চিহ্ন অথবা তিনটা প্লাস চিহ্ন থাকবে তখন আমরা বুঝবো যে সেটা হচ্ছে বহুপদী রাশি। এভাবে আমরা খুব সহজে রাশিমালার মানগুলা বাহির করতে পারি, পদগুলো বাহির করতে পারি। পরম মান, যখন আমরা পরম মান বলতে আমরা এরকম বুঝি যে কোনো জিনিসের যখন ধনাত্মক বা ঋণাত্মক দুটি মান থাকে এবং ওই ধনাত্মক বা ঋণাত্মক মানের মধ্যে মাত্র ধনাত্মক মানটি আমরা গ্রহণ করলে সেটাকে আমরা বলে থাকি পরম মান। সহজ সূত্র বলি ওয়ান। বীজগণিতের ক্ষেত্রে সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা অনেকগুলো সূত্র লক্ষ্য করে থাকি। সহজ সূত্র বলি ওয়ানের মধ্যে আমরা আলোচনা করব a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a b 4ab a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 2ab প্লাস বি সি প্লাস সি। এই সমস্যাগুলোর সমাধান আমরা খুব ইজিলি করব। এছাড়া সহজ সূত্রাবলী টুর মধ্যে আমরা a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব, a প্লাস বি প্লাস সি হোল কিউব সহ আমরা কিছু গাণিতিক সূত্র সম্পর্কে আমরা জানব। এই সূত্রগুলোর মধ্যে হুবাহুব সূত্র থেকে আমাদের কোশ্চেন করা হবে। সূত্র জানলে আমরা সমস্যার সমাধান করা খুব আমাদের ইজি হয়ে যায়। ইনশাল্লাহ আমরা সূত্রগুলো নিয়ে বিস্তারিত যখন আলোচনা করব তখন আপনারা খুব সহজে এর সম্পর্কে ধারণা নিতে পারবেন। এবার আসুন বীজগণিতীয় রাশিমালা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু, গসাগু, উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদী বিশ্লেষণ, উৎপাদক নির্ণয়, সহজ কৌশল। বীজগণিতীয় রাশিমালা যখন আমরা যোগ করব, যখন আমরা বিয়োগ করব কিংবা যখন আমরা গুণ করব অথবা যখন আমরা ভাগ করব, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে খুব সহজে খুব ইজিলি আমরা একটু যদি আমাদের মনোযোগ আকর্ষণ করি খুব সহজে আমরা এগুলোর সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। এই জিনিস আমাদের যতই কঠিন মনে হয় কিন্তু আসলে আমরা যখন একটু করব, একটু প্র্যাকটিস করব তখন ইজিলি আমরা ওই জিনিসগুলো আয়ত্তে আনতে পারবো। উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদী বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো ফলো করে আমরা খুব সহজে এই সমস্যার সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। উৎপাদক বলতে সাধারণত আমরা যেরকম কোনো কিছু গুণ করে থাকি উৎপাদকের মাধ্যমেও আমরা ঠিক একইভাবে গুণই করে থাকি। সূচক বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে কোনো একটা সংখ্যার উপর যখন কোনো একটা বর্গ থাকে তখন আমরা সেটাকে সূচক বলে থাকি সাধারণত n টু দি পাওয়ার 2। এখানে বোঝানো হচ্ছে যে ধারাবাহিক দুটি ধারাবাহিক n সংখ্যক জিনিসের গুণফল বোঝায়। এছাড়া এখানে n কে বৃত্তি বলা হয় এবং 2 কে সূচক বলা হয়। সাধারণত কোনো একটি সূচকের মান যখন 1 হয় তখন বুঝতে হবে ওই জিনিসটার মান 1। যদি সূচকের মান 1 সাধারণত লেখা হয় না। সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে কিছু সূত্র আমরা লক্ষ্য করে থাকি। এই সূত্রগুলোর মধ্যে আমরা যখন কোনো একটা সূত্রের সাথে আরেকটা সূত্র মানে কোনো একটা সূচকের সাথে আরেকটা সূচকের যখন আমরা বেস একই থাকে তখন আমরা সেটাকে যদি যোগ হিসাবে গুণ হিসাবে থাকে অথবা যোগ হিসাবে থাকবে অথবা বিয়োগ হিসাবে থাকবে অথবা ভাগ হিসাবে থাকবে অথবা সূচকের মধ্যে সূচকের গুণ থাকবে। যখনই আমরা দেখব কোনো গুণ সম্পর্কিত দুটি সূচক থাকবে তখন আমাদের ওই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে যোগকে আমরা বিবেচনা করতে পারি। যখন ভাগ সম্পর্ক থাকবে তখন ভাগ মানে আমরা সেটাকে বিয়োগ করে দিব। দুটি সূচক থেকে দুটি সূচককে সাধারণত আমরা একটি সূচকে পরিণত করার জন্য বা একাধিক সূচককে শর্টকাট করার জন্য আমাদের যে সূত্রগুলো আমরা 2-1 বার প্র্যাকটিস করলে আমরা সবাই পারবো। যে কখনো পড়ে নাই সেও পারবে, যে সবসময় প্র্যাকটিস করতে সেও পারবে ইনশাল্লাহ।
লগারিদমের ক্ষেত্রে সাধারণত এখানে সূচকের মতো কিছু বিধিবিধান বা সূত্র বলে আমরা লক্ষ্য করে থাকি। খুব সহজে লগারিদমকেও আমরা চিহ্নিত করতে পারি। লগারিদমের ক্ষেত্রে যখন আমরা গুণ অথবা ভাগ অথবা যোগ অথবা বিয়োগ দেখব, খুব ইজিলি আমরা লগারিদমের সমস্যার সমাধান করে ফেলবো। শুধুমাত্র আমাদের করার ইচ্ছা থাকলেই হবে এবং আমরা একদিন দুই দিন একটু সময় ব্যয় করে সূত্রগুলো সম্পর্কে একটু জানলে অটোমেটিক সমস্যার সমাধান আমরা খুব ইজিলি করতে পারবো। সেট বাস্তব জগৎ অথবা কল্পনা জগতের যেই কোনো রকম সংগ্রহকে আমরা সেট বলে থাকি। সাধারণত সেট দু প্রকার হয়ে থাকে, সেটের তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এছাড়াও দেখা গেছে সেটের মধ্যে আমরা বিভিন্ন যেমন সার্বিক সেট, উপসেট, ফাঁকা সেট, সেট, নিঃসেট সেট, পূরক দাম অর্গানের সূত্র, এমন সব নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা যখন হই, খুব ইজিলি আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন বি, এ ফাইম ইউনিয়ন বি ফাইম, বি এ ফাইম ইন্টারসেকশন বি ফাইম সমস্যার সমাধানের ক্ষেত্রে খুব ইজিলি আমরা এগুলো সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। ফাংশন বলতে এক্স এবং ওয়াই দুটি চলকের মধ্যে এরকম সম্পর্ক বিদ্যমান থাকে যে যেমন এক্সের মান ওয়াই এর মানের জন্য এক্সের যে কোনো একটি মানকে বিবেচনা করতে হয়। অসমতার ক্ষেত্রে যদি অসমতার চিহ্ন সাধারণত পরিবর্তন করা হয়। অসমতার চিহ্নগুলো হচ্ছে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অল ইকুয়াল। যখন কোনো অসমতাকে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয়, তখন সাধারণত এই অসমতার চিহ্নগুলো সূত্র অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। সমীকরণ বলতে বোঝায় সাধারণত সমান সমান চিহ্ন দ্বারা যখন একটি রাশির সাথে অন্য একটি রাশির সম্পর্ক প্রকাশ পায়, তখন সেটাকে আমরা সমীকরণ হিসাবে জানি। সমীকরণ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সমীকরণ, সরল সমীকরণ, সহজ সমীকরণ, সরল সহজ সমীকরণ, দ্বিঘাত সমীকরণের প্রয়োগ আমরা বাস্তব জীবন এবং কল্পনার জীবনও আমরা বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সমীকরণ আমরা খুব ইজিলি এই সমীকরণের সমাধান করে থাকেন। মানসিক দক্ষতা থেকে সাধারণত ছোটবেলা থেকে আমাদের ওইরকমভাবে মানসিক দক্ষতা সম্পর্কে সচরাচর বই পুস্তক অথবা অন্য কোথাও আমরা বিস্তারিতভাবে জানতে পারি না। তবে আমরা যখন আমাদের বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কিংবা বিভিন্ন কাজ করে আমরা বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগি, তখন খুব সহজে মানসিক দক্ষতার বিভিন্ন টেকনিক ইউজ করে, বিভিন্ন মানসিক দক্ষতার বিভিন্ন নিয়মকানুন সঠিকভাবে প্রয়োগ করে খুব ইজিলি আমরা বিভিন্ন প্রতিকূলমূলক পরিস্থিতি আমরা খুব সহজে উত্তরণ করতে পারি। মানসিক দক্ষতার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করে, যেমন ভাষাগত, যৌক্তিক বিচার, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস। সাধারণত এক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ধরনের ABCD সমান যদি 1 2 3 4 হয়, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে EFGH সমান কত, তাহলে আমরা অটোমেটিক বুঝতে পারি ABCD সমান যখন 1 2 3 4 হবে, তাহলে EFGH সমান 5 6 7 8। এগুলোই হচ্ছে মূলত সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস। বর্ণনাক্রমিক বিন্যাসের ক্ষেত্রে আমরা উল্লেখ করি, আমরা পরীক্ষা অনেক সময় যেরকম ল ব্যঞ্জন বর্ণের কততম বর্ণ আমরা যখন পর্যায়ক্রমেভাবে ক খ গ ঘ ঙ থেকে শুরু করে ল পর্যন্ত আসি, অটোমেটিক আমরা জানতে পারি ল ইংরেজি বর্ণমালার কততম সংখ্যা। এগুলোই হচ্ছে মূলত সাংকেতিক বর্ণনাক্রমিক বিন্যাস, রক্ত সম্পর্ক এবং বিশেষত্ব মূল্যায়ন।
সাধারণত রক্ত সম্পর্ক বলতে আমরা বুঝি আমাদের পিতা মাতা ভাই বোন বা চাচা নানা কাকা জ্যাঠা কিংবা অন্য কারোর সাথে আমাদের কি সম্পর্ক, এগুলা সাধারণত সমাধান। এছাড়াও একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন, যখন আমরা কাউকে কোনো একটা হুট করে প্রশ্ন করে যদি ফি এর পিতা কিউ কিন্তু কিউ ফি এর ছেলে নয়, এই যে প্রশ্নটা করা হলো, তখন আমরা অটোমেটিক দেখা গেছে যে এই প্রশ্নের মধ্যে আমরা আমাদের সেন্সকে কাজে লাগাইতে পারি না। এই ক্ষেত্রে যদি আমরা অন্যভাবে চিন্তা করে, যেহেতু পি কিউ এর পিতা কিন্তু কিউ পি এর ছেলে নয়, অবশ্যই কিউ পি এর মেয়েই হবে, সেটা আমরা এর মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি। বাবর্থ অনুধাবন এবং শূন্যস্থান পূরণ। বাবর্থ অনুধাবন এবং শূন্যস্থান পূরণ ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি আপ ভালো তো ড্যাশ ভালো, মানে আপনি, আমরা নিজে ভালো তো জগৎ ভালো। ঠিক তেমনইভাবে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত সমস্যা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন ধরেন, আমরা আপনাকে যদি হঠাৎ করে কোশ্চেন করা হয়, আপনি লটারিতে 10 লক্ষ টাকা পেলেন, আপনি এখন কি করবেন, এই সিদ্ধান্তটা আমাকে দেন তো। আমরা সচরাচর দেখা গেছে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, কিংবা এই যে সমস্যার মধ্যে সমস্যার সমাধান আমরা খুঁজে পাই না খুব সহজে। আমরা এই সিদ্ধান্ত গ্রহণমূলক সমস্যা আমরা গণিত শাস্ত্রের অধ্যয়ন করে সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও হঠাৎ করে যখন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলেন, আপনার পরনের যে জামা কিংবা অন্য কোনো পোশাক হঠাৎ করে এটা বিশ্রীভাবে ছিঁড়ে গেল, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? কিন্তু হয়তো এমনও হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধব আপনার সাথে খারাপ আচরণ করেছে, তৎক্ষণিক আপনি পরিবেশ শান্ত রেখে আপনি কি বলবেন, কি করবেন, ওই যে সিচুয়েশন ট্যাকেল করা, এগুলোই মূলত আমরা সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত সমস্যার মধ্যে জানতে পারে। সাদৃশ্য বা মিল, এমন কিছু জিনিস আসে, দেখা গেছে যে আমাদের সাথে একটার সাথে আর একটার মিল। যেমন আমরা চাঁদপুরে আমাদের সবচাইতে বিখ্যাত হচ্ছে ইলিশ, ঠিক তেমনইভাবে আমরা যদি চট্টগ্রামের কথা চিন্তা করি, তাহলে চট্টগ্রামের সবচাইতে বিখ্যাত হচ্ছে চা। এর মানে চাঁদপুরে যদি ইলিশ হয়, তাহলে চট্টগ্রামের হবে চা। এই যে সাদৃশ্য বা মিলের এর মধ্যে আছে বীজ সাদৃশ্য বা অমিল। বীজ সাদৃশ্য বা অমিলের ক্ষেত্রেও আমাদের এমন কিছু জিনিস আছে যে একটার সাথে আর একটা মিল না। যেমন গুড়ের সাথে গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, মানে সম্পূর্ণ বিপরীত, এরকম জিনিসগুলো প্রকাশ করে। ভাবগত যুক্তি বিন্যাসের ক্ষেত্রে সাধারণত আমাদের পরীক্ষায় কোশ্চেন করা হয়, যেরকম হঠাৎ করে আমাদের একটা ত্রিভুজ দিয়ে বলা থাকে যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, অথবা এখানে কতগুলো চতুর্ভুজ আছে, অথবা হুইচ কাম নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট আইটেম ইন দ্য প্রবলেম প্যাটার্ন একটা চিত্র দিয়ে থাকে, এবং প্রযোজ্য চিত্রটি দ্বারা খালিঘর পূরণ করতে বলা হয়ে থাকে, এবং আমাদের মধ্যে বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে, এবং এর মধ্যে বলা থাকে যে কোনটি ব্যতিক্রম চিহ্ন, ওইগুলা চিহ্নিত করতে বলা হয়। কাঠামো পৃথকীকরণ বলতে আমরা সাধারণত কোনো গণকের মধ্যে আমরা যখন দেখব যে অনেকগুলো গণক একসাথে দেওয়া আছে, এদের মধ্যে কয়টি গণক কয়টির সাথে লাগানো, এই জিনিসগুলো সাধারণত কাঠামো পৃথকীকরণ। স্থানাঙ্ক উপলব্ধি বলতে আমরা সাধারণত যদি এরকম হয়, যেরকম ধরেন আমরা প্রথমে উত্তর দিকে 12 কিলোমিটার গেলাম, তারপরে উত্তর থেকে আমরা পশ্চিম দিকে 12 কিলোমিটার গেলাম, এরপরে পশ্চিম থেকে আমরা দক্ষিণ দিকে 6 কিলোমিটার গেলাম। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যাত্রা আরম্ভ থেকে আপনার ওই স্থানের কোনাকুনি বা সোজাসুজি দূরত্ব কত, এগুলো মূলত স্থানাঙ্ক উপলব্ধির মধ্যে জিনিসগুলোর সমস্যার সমাধান করা হয়। যান্ত্রিক দক্ষতার ক্ষেত্রে সাধারণত আমরা বুঝে থাকি কোনো একটা স্কেলের ভার উত্তোলন করতে বেশি যেমন কোনো একটা চাকা বেশি ঘুরে, কিংবা কোন চাকাটি কম ঘুরবে, বা কোন যন্ত্র দিয়ে আমরা বেশি ভার উত্তোলন করতে পারবো, আবার কোন যন্ত্র দিয়ে আমরা কম ভার উত্তোলন করতে পারবো, এমন সব নানাবিধ যান্ত্রিক সমস্যার সমাধান আমরা এখান থেকে জানতে পারি। মিরর সমস্যা, নাম্বার অ্যান্ড অ্যালফাবেটের বিভিন্ন সমস্যা। এরপরে আসো যুক্তিক সংখ্যা। যখন আমরা খালি ঘর অথবা ফাঁকা ঘর অথবা নির্দিষ্ট জায়গায় যুক্তিক সংখ্যা কি হবে, আমরা যুক্তিক সংখ্যা এই অধ্যায়ে আমরা যুক্তিক সংখ্যা নিয়ে আলোচনা করব, এবং খুব ইজিলি খুব সহজে আমরা এই জিনিসগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। যুক্তিক সংখ্যা, আনুমানিক
আনুমানিক এবং তাৎক্ষণিক সমাধান। আমাদের এমন কিছু সমস্যা আছে, এমন কিছু পরিস্থিতি আছে যখন আমাদের ভাবনা চিন্তা করার অত বেশি সময় থাকে না, তাৎক্ষণিক আমাদের সমস্যাগুলো সমাধান করতে হয়, তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আনুমানিক এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি আপনাকে যদি বলা হয় যে একটি গাছে ধরুন 10টি পাখি আছে, আপনি হঠাৎ করে কোনো একটি পাখিকে গুলি করলেন এবং একটি পাখিকে আপনি মেরে ফেললেন, তখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ওই গাছে আর কতটি পাখি আছে, অবশ্যই আপনার অ্যান্সার হবে ওই গাছে একটিও পাখি নেই। কারণ আনুমানিকভাবে আমরা তাৎক্ষণিক আমরা বুঝতে পারি যখন আমরা কোনো একটি পাখিকে আঘাত করব, অবশ্যই বাকি পাখিগুলো ওইখানে স্থির থাকবে না, ওরা ওদের মতো করে জীবন বাঁচানোর জন্য ওইখান থেকে পালায়ন করবে অথবা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবে। এই যে আনুমানিক এবং তাৎক্ষণিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এমন সব কিছু জিনিস আছে, আমরা ইনশাআল্লাহ খুব সহজে জানার চেষ্টা করব। সংখ্যা বিষয়ক সমস্যা বা সংখ্যা বিষয়ক সমস্যার সমাধান, বানানো ভাষা, বিশেষ করে আমরা যখন বাংলা ইংরেজির মধ্যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সিনোনিম শব্দ, অ্যান্টোনিম শব্দ, বানান শুদ্ধিকরণ, কারেক্ট স্পেলিং নিয়ে আলোচনা করছি। সাধারণত মানসিক দক্ষতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকে। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার মধ্যে থেকে বেশি কিছু তেমন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে না, তবে এখানে প্রত্যেকটা বিষয়ে বিস্তারিতভাবে শেখার এবং বিস্তারিতভাবে জানার অনেক সুযোগ আছে। ইনশাল্লাহ আমাদের যতটুকু প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে প্রয়োজন অথবা আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আলোচনার মধ্যে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তী আলোচনা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।